এই ছবিটাই ধরা পড়ছে, যেখানে চাকরিহারাদের অবস্থান চলছে, আন্দোলনের ৪৫তম দিন, চাকরিহারাদের অনশনের, এদিকে অনশনের ৮ দিন। শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন একে একে। তবু আন্দোলনরত চাকরিহারার দাবিতে তারা অনড় রয়েছেন। টেলিফোন লাইনে একটু আজকের পরিস্থিতি জানবো। রেশমি রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, অনশন ৮ দিনে পড়লো, শুধু তাই নয় ৪৫টা দিন ধরে তারা এভাবেই অভিযোগ যে তারা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই, মশা মাছি পোকামাকড়ের নানা উপদ্রবের মধ্যেই তাদের অবস্থানও চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে বর্ষা শুরু হয়েছে, এই অবস্থার মধ্যে তাদের এই অনশন কিভাবে চলছে? আজকে ৪৫ দিন এবং তাদের অনশনের দীর্ঘক্ষণ কেটে গিয়েছে এবং তারপরেও তারা বলছেন সরকার পক্ষের সঙ্গে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং বিকাশ ভবনের সন্নিকটে তারা অবস্থান ধর্নার পাশাপাশি চালাচ্ছেন অনশন। ইতিমধ্যে প্রথমে দেখা যায় ১০ জন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অনশনে বসেন এবং ২ দিন পর তারা অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করতে হয় এবং গতকাল একজন চাকরিহারা শিক্ষক, যিনি বিশেষভাবে সক্ষম দৃষ্টিহীন একজন শিক্ষক, তিনি অনশন করছিলেন লাগাতার প্রায় ২.৫ দিন তিনি অনশন করেছেন এবং তারপরে কিন্তু তিনি অসুস্থ হয়ে যান এবং তাকেও কিন্তু গতকাল আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তিনি চিকিৎসাধীন। চাকরিহারা শিক্ষক রবীন্দ্রনাথ সাহা, তিনি আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে আমরা দেখেছি গত পরশুদিন যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে একাধিক কর্মসূচি পালন করেছিলেন। তারা ব্রাত্য বসুর কাছে চিঠি দিতে গিয়েছিলেন, পাশাপাশি তারা নোটিফিকেশন দহন কর্মসূচি করেছিলেন। অর্থাৎ এসএসসির যে নতুন নিয়োগের যে পরীক্ষার যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই নোটিফিকেশন প্রতীকীভাবে তারা দহন করেছিলেন এবং তারা বারংবার এসএসসির কাছে যে সেই আবেদন করেছিলেন যে যাতে এসএসসির তরফ থেকে তাদের যেই পরীক্ষা নেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি যে পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষা যাতে এখন না নেওয়া হয়, রিভিউ পিটিশন যাতে বিষয়টি রিভিউ পিটিশনটা উত্তর কি আসে, রিভিউ পিটিশনে পরবর্তী পদক্ষেপ কি হয়, তারপরেই যেন তাদের পরীক্ষা নেওয়া হয়। এই আবেদন নিয়েও তারা এসএসসির চেয়ারম্যানের কাছে গিয়েছিলেন শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর কাছে, তবে কোনো রকম সদুত্তর পাননি এবং ইতিমধ্যে তারা বসে রয়েছেন, আন্দোলন করছেন। পাশাপাশি বর্ষা চলে এসেছে, বৃষ্টির মধ্যেও কিন্তু তারা যেখানে বসে রয়েছেন তারা বারংবার অভিযোগ করছেন যে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে এবং সেখানে পোকামাকড় রয়েছে, ফলত তাদের বসে থাকতেও কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে। পাশাপাশি তাদের জন্য যে ত্রিপল লাগানো হয়েছে, অর্থাৎ যে ছাউনির ব্যবস্থা করা হয়েছে, সেই ছাউনি ছুঁয়েও জল পড়ছে। যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের মধ্যে তারা কোথাও বালতি কোথাও মগ পেতে রেখেছেন, কারণ সেই ছাউনি ছুঁয়ে জল পড়ছে। প্রসঙ্গত হাইকোর্টের নির্দেশ ছিল যে যারা শিক্ষক শিক্ষিকা যারা ধর্ণা দিচ্ছেন তাদের যে মঞ্চ, সেই মঞ্চ সঠিকভাবে তৈরি করে দিতে হবে প্রশাসনকে এবং বায়োটয়লেট সহ একাধিক ব্যবস্থা করতে হবে। কিন্তু যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের অভিযোগ ফ্যানের ব্যবস্থা তো নেই, তাছাড়া যে মঞ্চ সেই মঞ্চেও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, কারণ চারপাশে আগাছা রয়েছে, সেখান থেকে পোকামাকড়ের ফলে সমস্যার সৃষ্টি হচ্ছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। পাশাপাশি যে ছাউনি দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, সেই ছাউনি বিভিন্ন জায়গায় ফুটো হয়ে গিয়েছে এবং সেখান থেকে জল পড়ছে। তাহলে তো যারা অনশন করছেন কিংবা যারা ধর্ণা দিচ্ছেন তাদের যথেষ্ট সমস্যা হচ্ছে, জানিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তবে তারা বারংবার সরকারের কাছে আবেদন করছেন যে এই যে পরীক্ষা নেওয়া হবে এসএসসির তরফ থেকে, সেই পরীক্ষা যাতে পিছিয়ে দেওয়া হয় বা এই ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়েছে গত ১৬ই জুন থেকে, সেই ফর্ম ফিল আপের একেবারে আর এই প্রতিকূল অবস্থার মধ্যেও তারা আন্দোলন চালাচ্ছেন, তারা অনশন চালিয়ে যাচ্ছেন, জানেন না আদৌ সদুত্তর মিলবে কবে, চাকরি তারা ফিরে পাবেন কবে। ধন্যবাদ রেশমি। চাকরি ফিরে পাওয়ার দাবিতে জারি রয়েছে চাকরিহারাদের অনশন চলছে। অনশনও ৮ দিনে পড়লো। হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন একজন দৃষ্টিহীন চাকরিহারা শিক্ষক। অনশনকারী শিক্ষক তিনি অসুস্থ অবস্থায় আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে চিকিৎসাধীন। কয়েকদিন ধরে অনশনে ছিলেন রবীন্দ্রনাথ সাহা। যেমনটা জানাচ্ছিলাম যে ৪৫টা দিন হয়ে গেল তাদের অবস্থান চলছে এবং ৮ দিন হয়ে গেল তারা অনশন চালিয়ে যাচ্ছেন। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে তারা অনশন শুরু করেছিলেন চাকরি ফিরে পাওয়ার দাবিতে।
দৃষ্টিহীন এক চাকরিহারা শিক্ষক, অনশনকারী শিক্ষক, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আমি সরাসরি একটু যাওয়ার চেষ্টা করব। অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে আরজিকর হাসপাতাল চত্বর থেকে। অভিরূপা, ইতিমধ্যে 45টা দিন ধরে আন্দোলন চলছে, অবস্থান চলছে, 8 দিন হয়ে গেল অনশন, এবং দৃষ্টিহীন এক চাকরিহারা শিক্ষক আরজিকরে ভর্তি রয়েছে। তার শারীরিক অবস্থা কি জানাচ্ছেন চিকিৎসকরা? দেখো, রবীন্দ্রনাথ সাহা, যিনি দৃষ্টিহীন বিশেষভাবে সক্ষম শিক্ষক, যিনি চাকুরি হারা শিক্ষকদের মধ্যে অন্যতম শিক্ষক, যিনি অনশনরত ছিলেন, তিনি গতকাল রাত 12টা 15 নাগাদ এই হাসপাতালে ভর্তি হন। আরজিকর হাসপাতালে বিশেষভাবে এই সক্ষম ডাক্তারের চিকিৎসা চলছে এই মুহূর্তে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তিনি আপাতত স্থিতিশীল রয়েছেন, তবে যেহেতু গতকাল রাতে তাকে ভর্তি করা হয়েছে তখনই অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছিল তাকে। তার কারণ তার একটা বিশেষ ক্ষমতা রয়েছে, তার জন্য তার শারীরিক কন্ডিশন এমনিতেই খানিকটা নিম্নমুখী থাকে। তো তারপরেও এই যে তার অসুস্থতা, এবং হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন মঞ্চ থেকে, তারপর মঞ্চ থেকে তাকে এখানে নিয়ে আসা হয়েছিল। তিনি অনশনরত অবস্থায় ছিলেন, সেই কারণে স্যালাইনটা অত্যন্ত জরুরি, তাই স্যালাইন তার চলছে, অক্সিজেনও চলছে। এই মুহূর্তে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। আজ বেলা বাড়লেই সেই পরীক্ষাগুলো তার হবে, এবং তারপরেই স্পষ্ট হবে তার ইন্টারনাল কী কী সমস্যা রয়েছে। আর সেই ইন্টারনাল সমস্যা পরিলক্ষিত হলেই তারপরে তার নির্দিষ্ট মেডিসিন তাকে দেওয়া হবে। আপাতত তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে এবং স্যালাইন সাপোর্টে রাখা হয়েছে। যেহেতু গতকাল রাতে তিনি ভর্তি হয়েছিলেন, তড়িঘড়ি তাকে এই দুটি সাপোর্টে রেখে প্রাথমিকভাবে যেগুলো দেওয়া প্রয়োজন এবং তিনি যা যা ওষুধ খান সেগুলো জেনে তারপরে সেই চিকিৎসা শুরু হয়েছে। প্রাথমিক চিকিৎসায় আপাতত স্থিতিশীল রয়েছেন ওই চিকিৎসক, তবে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে, এমনটাই হাসপাতাল সূত্রের খবর। আর সেই পরীক্ষা নিরীক্ষা হলেই স্পষ্টভাবে বোঝা যাবে যে তার শারীরিক কন্ডিশন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে, এবং তারপরে প্রয়োজনীয় ওষুধ এবং পথ্য সহ তার যে চিকিৎসা, সেই চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলেই জানাচ্ছে আরজিকর কর্তৃপক্ষ। এবং যেহেতু এখন প্রায় 9টা বাজে এবং 10টা সাড়ে 10টার পর থেকেই তার এই পরীক্ষা নিরীক্ষা শুরু হবে বলেই হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, এবং তারপরেই তার সেই আইডেন্টিফাই হয়ে গেলে, তার পরীক্ষার ফলাফল এলে আইডেন্টিফাই হয়ে গেলে তার কোনো ইন্টারনাল সমস্যা রয়েছে কিনা, তারপরেই তার উপযুক্ত মেডিসিন এবং উপযুক্ত পথ্য এবং তার সঙ্গে উপযুক্ত চিকিৎসা দেওয়া হবে বলেই জানাচ্ছেন আরজিকরের কর্তৃপক্ষ। বেশ, অভিরূপা একটু সঙ্গে থাকো। অর্থাৎ এই হলো একজন শারীরিকভাবে সক্ষম এক যারা চাকরিহারা অনশন করছেন, যাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছেন রবীন্দ্রনাথ বাবু। আপাততভাবে তাকে আরজিকরে ভর্তি করা হচ্ছে, তার চিকিৎসা চলছে, চিকিৎসকরাও পর্যবেক্ষণে রেখেছেন। অভিরূপা রয়েছেন আমার সঙ্গে। আমি আসবো আরও একটি বিষয় নিয়ে। তার কারণ হচ্ছে একদিকে চাকরিহারাদের যখন এই অনশন চলছে, অন্যদিকে এই চাকরিহারাদের মধ্যে যেখানে ভাতা সংক্রান্ত মামলার আজ গুরুত্বপূর্ণ রায়দান রয়েছে বলে জানা যাচ্ছে। চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি যে সমস্ত কর্মীরা রয়েছেন, কারণ গ্রুপ সি কর্মীদের 20,000 টাকার ভাতা, আর চাকরিহারা গ্রুপ ডি কর্মীদের জন্য 25,000 টাকার যে ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারই বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে যে মামলা, রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয়, সেই মামলায় খুব গুরুত্বপূর্ণ আজ রায়দান রয়েছে। এই গোটা বিষয় নিয়ে আমি আরও একবার অবশ্যই যাব। এই মুহূর্তে চাকরিহারাদের ভাতার মামলার রায়দান অবশ্যই যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা। আরও একবার অভিরূপা, খুব গুরুত্বপূর্ণ একদিকে অনশন, অবস্থান সবটাই চলছে, চাকরি ফেরতের দাবিতেও চলছে, সঙ্গে গুরুত্বপূর্ণ এই ভাতা সংক্রান্ত মামলার রায়দান। সব পরিস্থিতি এই মুহূর্তে কোন দিকে দাঁড়িয়ে? দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই যখন চাকুরিহারা হলেন 26,000 শিক্ষক, সে মতো অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি সভা থেকে ঘোষণা করলেন যে গ্রুপ ডি, গ্রুপ সি যারা চাকুরিহারা হয়েছেন তাদেরকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হবে, এবং কাউকে 20,000 টাকা, কাউকে 25,000 টাকা দেওয়া হবে, এই ঘোষণা তিনি করেছিলেন। এবং তারপর তার প্রক্রিয়াকরণ শুরু হয়ে গিয়েছিল, এবং তার সেই নির্দেশিকা, অর্থাৎ সেই রাজ্যের যে নোটিফিকেশন বলো বা যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা রুজু হয়েছিল। এবং তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে রাজ্য জানিয়েছিল, যে শুনানি হয়েছিল তাতে রাজ্য জানিয়েছিল যে অলরেডি সেই প্রক্রিয়াকরণ শুরু হয়ে গিয়েছে, বেশ কয়েকজনকে নাম সিলেক্ট করে তাদেরকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন করেছিল কলকাতা হাইকোর্ট যে কোথা থেকে এই টাকা দেওয়া হচ্ছে, তার উৎস কী এবং কী কারণে তাদেরকে এই টাকা দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে কি তারা কোনো কাজ করবেন, অর্থাৎ যারা এই টাকা পাবেন তারা কি কোনো শ্রমের বিরুদ্ধেই টাকা পাচ্ছেন নাকি এমনি এমনি টাকা পাচ্ছেন। বিচারপতি অমৃতা সিনহা এই প্রশ্ন করেছিলেন। যদিও আবেদনকারীর বক্তব্য শোনা হয়েছে, রাজ্যের বক্তব্য শোনা হয়েছে, দুই পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। আজ বেলা 10:30টায় সেই রায়দান হতে চলেছে, এবং আদতে
আদালতে আবেদনকারীর যে দাবি যে কী জন্য এই টাকা দেওয়া হচ্ছে, দ্বিতীয় এই টাকা যদি দেওয়া হয় তাহলে মুষ্টিমেয় কয়েকজনকে কেন প্রত্যেকজনকেই দেওয়া হোক, যারা চাকুরি হারিয়েছেন, যারা বেকার রয়েছেন তাদের প্রত্যেককেই দেওয়া হোক, এই অল্পজনকে কেন? আর তৃতীয়ত এই যে নোটিফিকেশন বা যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করুক কলকাতা হাইকোর্ট। এই যে আবেদনগুলি রয়েছে সেই আবেদনগুলির মধ্যে কোনটা আদতে গ্রহণ করে, আদতে তাদের এই আবেদন গ্রহণ করে কিনা কলকাতা হাইকোর্ট, নাকি কোনো নয়া নির্দেশিকা দেয়, সেটা অবশ্যই দেখার বিষয়। কিন্তু এই যে ভাতা সংক্রান্ত যে বিষয়টি, সে বিষয়ের ব্যাপারে আদালত কি সিদ্ধান্তের কথা জানায় সেদিকে এটা যেমন তুমি বলছো যে আদালতের সিদ্ধান্ত, কিন্তু প্রশ্ন তো এখানে অনেকগুলো ঘোরাফেরা করছে, কারণ আদালতকে দেখতে হবে, কারণ আদালতের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সবাই কেন নয়, বেছে বেছে কেন এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত, এবং সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে ভাতা আদৌ এরা পাবেন কিনা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন এই জায়গায় দাঁড়িয়ে। অবশ্যই এই প্রশ্নগুলো তো থাকছেই, তুমি যে প্রশ্নগুলো বললে। দ্বিতীয় হচ্ছে কোথা থেকে এই টাকা দেওয়া হচ্ছে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন, যে আমাদের নর্মাল মানুষের ট্যাক্সের টাকায় কি এই যারা চাকুরি হারিয়েছেন, চাকুরি হারা গ্রুপ ডি গ্রুপ সি অযোগ্য চাকরি হারা যারা, তাদেরকে দেওয়া হচ্ছে, তো যারা বেকার হলেন তাদেরকে দেওয়া হচ্ছে, তাহলে এই ট্যাক্সের টাকা কেন এভাবে ব্যবহার করছে রাজ্য সরকার? এ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল আদালতের পক্ষ থেকে, যদিও রাজ্য জানিয়েছে যে রাজ্যের যে খাতে টাকা ব্যবহার করতে হয় এই ক্ষেত্রে, অর্থাৎ এই ভাতার ক্ষেত্রে রাজ্য টাকা ব্যবহার করতে পারে, সেটাতে তার আইনি অধিকার রয়েছে। ট্যাক্সের টাকা থেকেই কিভাবে ভাতা সংক্রান্ত বিষয়টা তারা দিতে পারবেন, সে ব্যাপারে আইনি কি অধিকার রয়েছে সেটা রাজ্যের আইনজীবী কিশোর দত্ত স্পষ্ট করে বিচারপতিকে বুঝিয়েছিলেন। কিন্তু আদতে রাজ্যের এই আবেদনে কতটা খুশি হয়েছে কলকাতা হাইকোর্ট, তা আজ ফলাফলেই দেখা যাবে, এবং নির্দেশিকার পরই স্পষ্ট হবে যে রাজ্যের সেদিনের সেই যুক্তি আদতে গ্রহণ করেছিল কিনা কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট এই যদি যুক্তি গ্রহণ করে তাহলে কি নির্দেশিকা দেয়, সেটাও এখন দেখার বিষয়। একেবারেই অভিরূপা, দুটি খবর তুলে ধরার জন্যই ধন্যবাদ জানাই। অভিরূপা ছিলেন আমাদের সঙ্গে। তবে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ দুটো আপডেটের দিকে আমাদের নজর থাকবে। একদিকে চাকরিহারা শিক্ষক মাঝে মাঝে তারা অনশন করতে অসুস্থ হয়ে পড়েছেন, অন্যদিকে খুব গুরুত্বপূর্ণ যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা তারা ভাতা আদৌ পাবেন কিনা, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছিলেন সেই সংক্রান্ত ভাতা সংক্রান্ত মামলার আজ গুরুত্বপূর্ণ রায়দান। পরে খবর, কলেজে ভর্তিতে কেন্দ্রীয় অনলাইন পোর্টাল আর আবেদন শুরু দ্বিতীয় দিনে নথিভুক্ত করেছেন প্রায় 60,000-এরও বেশি। দ্বিতীয় দিনে এই ছবিটা ধরা পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যে 6টা পর্যন্ত 61,155 জনের নাম নথিভুক্ত হয়েছে। মোট 2,85,497টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ভিন রাজ্যের ছাত্রছাত্রীর সংখ্যা 374। সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই টুইট ইতিমধ্যে দেখাচ্ছি, তিনি পোস্ট করেছেন, কারণ অনেকটা দেরিতে হলেও যে অনলাইনে পোর্টালে যে আবেদন ভর্তির জন্য জমা পড়ছে তার দ্বিতীয় দিনের সংখ্যাটা যথেষ্ট বেশি বলেই মনে করা হচ্ছে। উচ্চশিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে দ্বিতীয় দিনের সন্ধ্যে 6টা পর্যন্ত যে আবেদন জমা পড়েছে 61,155 জন ছাত্রছাত্রী নিজেদের নথিভুক্ত করেছেন, এবং মোট নথিভুক্ত রেজিস্টার্ডের ছাত্রছাত্রীর মধ্যে 374 জন ভিন রাজ্যের। টুইট করেছেন খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।